মপ করে পরীক্ষা বন্ধ করে দেওয়া, অবকাশ দেওয়া কখনো কাঙ্ক্ষিত ছিল না। হয়েছে, কেন হয়েছে সেটা নিয়ে আর আমরা বলতে যাবো না। তবে আমাদের যে মিশন এবং মিশন সেটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল, এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী আবার লিখিতভাবে এটা পড়ে শোনালেন। আমরা সেটাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থাকে আমার যুগ এগিয়ে যাচ্ছে আমাদের সংকল্প। এই মাত্র শেষ হলো, সেখানে আমরা প্রায়োরিটি সেট করার জন্য সেটাকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। এই মাত্র শেষ হলো, তবে সামনে আমাদের এসএসসি পরীক্ষা রয়েছে, সেটাকে নিয়ে আমি বলছি যে প্রশ্নপত্র হয়ে গিয়েছে এবং সেটা ডিস্ট্রিবিউশনের কোনো ঝামেলা না হয় এবং এসএসসি পরীক্ষা নেওয়ার মধ্যে প্রতিবন্ধকতা না আসে, এই বিষয়েও আমরা আলোচনা করেছি। আমরা আপনার যে উদ্যোগগুলো দেখেছি কিছুক্ষণ আগে আপনারা বললেন, খুবই প্রশংসনীয়। আমার একটা প্রশ্ন ছিল, আমরা দেখেছি বিগত দিনে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা, বেশিরভাগ শিক্ষক হচ্ছে দলীয়করণ হয়ে যায়, অনেকে ক্লাস বাদ দিয়ে দলে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে। এই শিক্ষকদেরকে দলীয় মুক্ত করতে হলে আপনার কোনো উদ্যোগ থাকবে কিনা? আমি যখন দায়িত্ব পেয়েছিলাম একসাথে তখন বরিশাল বোর্ড বানিয়েছিলাম, চেয়ারম্যান বানিয়েছিলাম পাবলিক প্রিন্সিপাল। বিশেষ শিক্ষা প্রশাসন এসে বললো যে আমি নাকি ট্রেডিশন ব্রেক করেছি, অর্থাৎ সরকারি শিক্ষকের মধ্য থেকে নিতে হবে এটা ট্রেডিশন, দ্যাটস নট দ্য রুল। তো তখন দুপুর 12টা বিশেষ শিক্ষা সমিতি যেটা আমাদের ছিল, অ্যাসোসিয়েশন ছিল, তখন বিগত রাজনীতির কবলেই ছিল। তো আমি তাদেরকে বললাম যে আপনি তো এই ডিপার্টমেন্টে শিক্ষকতা করতে এসেছেন, নিশ্চয়ই ব্ল্যাকবোর্ড চক এন্ড ডাস্টার নিয়ে পড়াবেন ছাত্রদের। ক্লাসরুম আছে, চক এন্ড ডাস্টার, ব্ল্যাকবোর্ড আছে না, তাহলে সেটা কি? সেটা অ্যাডমিনিস্ট্রেশন। আমরা অ্যাডমিনিস্ট্রেশন আপনি শিক্ষকতা করবেন, কোথায় ব্ল্যাকবোর্ড চক ডাস্টার এবং আপনার ছাত্র শিক্ষার্থী রয়েছে সেখানে। তার সাথে সাথে বই দিয়ে তাকিয়ে বললাম, এখন খুব ভালো লাগে come here in absence of the classroom. You are not authorized to come here. আমি এই কথাটা চাই করলাম যে আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলোকে অ্যাড্রেস করবো। আমরা অ্যাড্রেস করছি না, আমরা করবো, কিন্তু রাজপথ দখল করে তো আদায় করার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এই উদ্দেশ্য আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না, এবং তাদের পক্ষেই থাকবে, কারণ তারা একটু মাতৃভাষার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গেছে এবং পেয়ে যাবে এবং সেভাবে তারা কাজ করবে। মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন ছিল। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা অনেকেই দেখেছি, আমরা সংবাদ খবর থেকে আমরা দেখেছি আপনার সেই নকল বিরোধী অভিযান। আপনি নকল বিরোধী অভিযানের পরে শিক্ষার্থীরা কিন্তু বই পড়ার দিকে আগ্রহী হয়েছিল, নকল করে পাশ করা যায় না, এটা তাদের মধ্যে পরিবর্তন এসেছিল। পরবর্তী সময়ে গত 15 বছরে সেটা পরিবর্তন হয়েছে, নকল করে পাশ করা যায়। আপনি কি আবার এই নকল বিরোধী অভিযানে অংশগ্রহণ নেবেন কিনা? আশা করছি অভিযানের প্রয়োজন হবে না। মাননীয় শিক্ষামন্ত্রী, আমি হাবিব রহমান, আমি চ্যানেল 1-এ কাজ করি। আমি তো বলতে চাচ্ছি যে আপনি যে লম্বা প্ল্যান নিয়েছেন খুবই ভালো, কিন্তু প্রশ্ন হলো এই প্ল্যানটা বিশেষ করে উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল এবং বাংলাদেশের প্রত্যন্ত যে গ্রাম অঞ্চল রয়েছে সেই জায়গাতে কিভাবে পৌঁছাবেন সেরকম একটা প্ল্যান, আপনাদের কি প্ল্যান সেটা? কারণ আমরা যতটুকু জানি যে যদি হাওড় অঞ্চলে বন্যা হয় সেখানে অন্তত পক্ষে পরীক্ষার আগে বন্যা হয়, সেখানে
ক্লাস 5 বা ক্লাস 10 এ যারা পরীক্ষা দেওয়ার শুরু থেকে প্রত্যেক মানুষ স্টুডেন্ট তারা যেতে পারে না স্কুলগুলোতে। ঠিক চরঞ্চলে এরকম যে এলাকাগুলোতে বলা হয় উপকূল ঠিক একই রকম অবস্থা। সেখানে আপনাদের প্ল্যান কি, সেটা কোনো প্ল্যান রেখেছেন কিনা যে তারা এই সুবিধাটা কিভাবে পাবে? 2 নম্বর প্রশ্ন হলো যে শিক্ষা খাতে দুর্নীতির একটা বড় বিষয় রয়েছে, সেই জায়গায় আপনার মন্ত্রণালয় কি ধরনের পদক্ষেপ নিয়েছে? থ্যাংক ইউ। আপনার শেষের প্রশ্নটি আগে অ্যাড্রেস করি। আমি এবং আমার মাননীয় প্রতিমন্ত্রী আমরা দুজনে মিলেই এখানে আমি তাদেরকে বলেছি যে 2001 থেকে 2006 পর্যন্ত আমি দায়িত্ব ছিলাম। এই যাবৎ এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি অভিযোগ আনতে পারিনি। সেই সময় প্রথম আলো স্বামীর বিরুদ্ধে রহমান আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল, আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ওই স্বামীর বিরুদ্ধে রহমানের সামনেই বলেছিলাম, আপনার প্রমাণ করতে হবে, শুধু উত্থাপন করুন আমার সামনে, তাহলে আমি পদত্যাগ করে ফেলবো। সেই সাহসটি তার হয়নি। অতএব আজকে এই কথাটি স্মরণ করে দিয়েছি যে এই মন্ত্রণালয়টি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এটা অন্য 10টি মন্ত্রণালয়, বেসিক মন্ত্রণালয়। আমাকে একজন বিদেশি কংগ্রেসম্যান জিজ্ঞেস করেছিল ঠাট্টা করে, তোমার দেশে অনেক দুর্নীতি হয় কিন্তু তোমার সঙ্গে তোমার মন্ত্রণালয় হয়নি। আমি তখন হেসে হেসে বলেছিলাম, আসলে তো শিক্ষা করতে পারে না, শিক্ষা হওয়া উচিত না, অতএব এখানে হয় না। সেই কথাগুলো আজ স্মরণ করে দিয়েছি। আশা করছি আগামী দিনগুলো আমরা একই সঙ্গে থাকবো। আপনার প্রথম প্রশ্নটি, এটা ন্যাচারাল ক্যালামিটিস যখন হবে সেভাবে আমরা অ্যাড্রেস করবো, তবে আমরা এই বিষয়গুলোকে সেগমেন্টেড করে নেই এবং সেভাবে আমরা অ্যাড্রেস করবো। আপনাকে স্মরণ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এক নম্বর প্রশ্নটি, আমরা কারিকুলাম রিভিউ করবো এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করবো। সেই জন্য আমরা আমাদের একটু ইন্টারনাল প্রিপারেশন প্রয়োজন রয়েছে। এনসিটিভিতে যারা কারিকুলার এক্সপার্টিস রয়েছে তাদের মধ্যেও কিছু সমন্বয় সাধন করা এবং কোয়ালিফাইড কারিকুলাম যারা করবে তাদের ওখানে প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে সেই বিষয়গুলোকে আমরা দেখবো বলে আজকে আশ্বাস দিয়েছি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমরা বললেন এই বিষয়ে একটু আপনি বলুন। যেটা হলো যে ওই যে বিষয়ের কথা বললেন স্যার, কনসালটেশন, এখানে স্যার 2টা কমিটি করা হয়েছিল। একটা হলো যে শিক্ষাকে আমরা কিভাবে দেখতে চাই সেই রূপকল্প নিয়ে একটা মিশন কমিটি করা হয়েছিল, তার একটা রিপোর্ট দিয়েছেন এবং মঞ্জুর আহমেদ স্যারের নেতৃত্বে একটা কনসালটেশন কমিটি করা হয়। সেই কনসালটেশন কমিটি স্যার সারা দেশে 40টার বেশি ইয়ে করেছে, কনসালটেশন করে 120টা সুপারিশ সহ একটা খসড়া প্রতিবেদন দিয়েছে স্যার। এটা কিছুদিনের মধ্যে চূড়ান্ত হবে। প্রতিবেদনটা এই কনফারেন্স রুমেই স্যার উপস্থাপন করা হয়েছিল। ওনারা কিছু ফিডব্যাক পেয়েছেন, ওইটা অ্যাকোমোডেট করে ফাইনাল দিকে স্যার খসড়া রিপোর্টটা আপনাদেরকে আমরা আজকে দিব। ওখানে অনেক সুপারিশ আছে স্যার, মালুম মেয়ারে কমিশন। ধন্যবাদ। আর আপনি যে শিক্ষা কমিশনের কথা বললেন, এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আপনাদের বলবো, সেজন্য আজকে মিটিং আমি এটা অ্যাড্রেস করব। মাননীয় মন্ত্রী, আমি মোস্তফা মল্লিক চ্যানেল হয়ে আছি। জি, এদিকে আমি খুব ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে গেল 2009 থেকে ডিজিটাল ল্যাব নির্মাণে সরকার লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। কিন্তু আমরা যখন প্রত্যেক বছরই বিভিন্ন মাঠ পর্যায়ে গিয়ে যেতাম, আমি স্পেসিফিক ভাবে আপনাদের নাম বলতে পারবো অনেকগুলো, বন্যাপাড়া
মাধ্যমিক বিদ্যালয় বহু জায়গায়, যে সে এক একটা স্কুল ধরে ধরে আমরা দেখেছি যে 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা করে বড় বেড়েছে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুমে, কিন্তু পরবর্তীতে আমরা গিয়ে দেখেছি সেগুলো দিচ্ছে। আবার স্পেসিফিক প্রশ্ন যে 2009 থেকে শুরু করে এই অন্তর্বর্তীকালীন সরকারের আগ পর্যন্ত ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য কি পরিমাণ ব্যয় হলো, এগুলো নির্ণয় আপনারা কোনো কমিশন গঠন করবেন কিনা, এটা একটা প্রশ্ন। আর এই আর যে ল্যাব করার জন্য সেখানে কিন্তু ভাষা শিক্ষার একটা প্রকল্প ছিল, সবটা আপনারা বের করতে পারবেন, এটা কি অবস্থা? আর একটা ছোট প্রশ্ন হচ্ছে যে বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সরকারি মাধ্যমিক শিক্ষা আমরা আসলে কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নেই, আমরা পিপিপি বা যাই বলেন সরকার প্রচুর বরাদ্দ দেয়। আমি যদি স্পেসিফিক ধরেন শিক্ষা প্রতিষ্ঠান এক্স, এটা বেসরকারি, কিন্তু আপনারা সরকার কোটি কোটি টাকা করে দিচ্ছে, ভবন তৈরি করে দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে আপনি চাইলে যে কোনো বোর্ডে বা যে কোনো শতবর্ষী সরকারি কলেজের প্রিন্সিপাল কিন্তু আপনি ভর্তি করতে পারছেন, স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিতে পারছেন, কিন্তু এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে বা অধ্যাপক বা লেকচারারকে আপনি কিছুই করতে পারছেন না, সরকারের হাতে কিচ্ছু নাই। এটা দুটো প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। এখন সব মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ, ইংলিশ মিডিয়ামগুলো চালু আছে। আমরা দীর্ঘদিন ধরে ইংলিশ মিডিয়ামের বিরুদ্ধে সরকার আইনগত পুরো ব্যবস্থা নিতে পারে, আজকেও চালু আছে একাধিক ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান, ছোট ছোট চিন্তা করুন। শেষটা দিয়ে যদি শুরু করি, কালকে যখন আমরা ছুটির বিষয়টা নিয়ে স্যারদের সহ আমরা 3জন সচিব ছিল কথা হচ্ছিলাম, আমরা প্রথমত ইংরেজি মাধ্যমের যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকেও অন্তর্ভুক্ত করবো বলে আলোচনা করেছিলাম, কিন্তু কালকে যেহেতু এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে নীতিগত সিদ্ধান্তের নির্দেশনা আমরা পেয়েছিলাম যেখানে আমার একটু কনসালটেশনের সুযোগ ছিল না, আমাদের কাছে এটা মনে হয়েছে যে মানে আলোচনা করে এই সিদ্ধান্তে যাই তাহলে সেটা বেশি উপযোগী হবে। হয়তো আমরা ভাববো স্যারদেরও নির্দেশনা কালকে ছিল যে এই ভৌগোলিক সীমারেখার মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কাজ করবে কিন্তু সরকারি বিধিবিধানের আওতায় আসবে না, সেটা সঙ্গত না, বা শিক্ষার নামে অন্য কিছু করা হবে সেটাও সঙ্গত না। স্যাররা কালকেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আশা করি আমরা ধাপে ধাপে এই ভালো কাজগুলো করবো। আরেকটা প্রশ্ন ছিল আপনার, সরি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দায়বদ্ধতা আবার বিশেষভাবে আসে কিনা? সরকারের প্রচুর বিনিয়োগ আছে সেখানে, কিন্তু আমরা দেখি যে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। সরকারের বিনিয়োগটা খানিকটা হলো এমপিও আকারে, মূলত অনেক ক্ষেত্রে ভবন করছি, আমাদের যারা সরকারি শিক্ষক তাদের যেমন শৃঙ্খলা বিধি আছে, বেসরকারিদের জন্য এখনো ওরকম কিছু নাই। এমপিও নীতি জোট সরকারের সঙ্গে আমরা এনটিআরসি করেছিলাম। এনটিআরসি মূল বিষয়টা ছিল যে বেসরকারি স্কুলগুলোতে, কলেজগুলোতে, মাদ্রাসাগুলোতে শিক্ষকদের নিয়োগের ব্যাপারে এবং অজাতিক আমাদের ম্যাপিং এর বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হতো সেগুলোকে একটা কন্ট্রোল নিয়ে আসা, সার্বিকভাবে ব্যালেন্স এবং এগুলো ডিউরিং দ্যাট টাইম। এর পিছনে তখন কাজ করেছিলাম, হয়েছিল। এখন সেই জায়গাটি হচ্ছে ওইটার মনিটরিং সেল অফিসে। এখানে কেউ অন্যায় করবে, পানিশমেন্ট হবে না, এটা এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না, হতেই পারে। এনটিএসসি থেকে ওই বিষয়গুলো আগে ওখানে আমি যখন বলেছিলাম ওটা সংযুক্ত ছিল, ট্রান্সফার, পানিশমেন্ট, রিক্রুটমেন্ট এগুলি ছিল, সেগুলো অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমরা আবার এটাকে রিভিউ করে আবার পুনরায় আমরা এটাকে অ্যাডপ্ট করে নেব। ওখানে অনেক হয়েছে জানি। আর আপনি আগে কি প্রশ্ন করলেন? বলছিলাম মন্ত্রী, সেটা হচ্ছে 2009 সাল থেকে বলতে বলতে আমরা দেখেছি যে শ্রেণীকক্ষ ডিজিটাল করার জন্য সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। আমরা তথ্য আইনে এগুলো আবেদন করে কিছু জানতে পারবো যেগুলো এখন আসলে নাই। আরেকটা প্রশ্ন আপনার রয়েছে, তো আমরা যেটা আউটপুট হয়ে গিয়েছে বলে শেষ হয়ে গেছে মাত্র,
এবং এগুলিকে আমরা রিইনভেস্টিগেট করব আর পানিশেবল অফেন্স হলে সেগুলোকে পানিশমেন্ট ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই যে শাস্তি এবং পুরস্কার এর ব্যবস্থা থাকতেই হবে। যারা বিগত দিনে এই কাজগুলো করেছেন এগুলি ডকুমেন্ট আমরা তৈরি করে এগুলির পেছনে কি হয়েছে সেটা বের করে এবং এটাকে রিভাইভ করার জন্য যা করতে আমরা করব। ইংলিশ মিডিয়াম প্রশ্ন শেষ ইংলিশ মিডিয়াম আপনারা জানেন সেই সময়ে আমরা এই বাংলা মিডিয়া ইংলিশ মিডিয়ামে আমাদের হেরিটেজ কালচার হিস্ট্রি রিলিজিয়ন্স এগুলি দিয়ে বাংলা মিডিয়ামে ইনক্লুড করেছিলাম। ওদেরকে আমরা রেগুলেটরি আনতে পারিনি সেই সময় হয়নি। That was different story. But আমরা খানিকটা করেছি। এবার আমার সাথে প্রতিমধ্যে কথা হয়েছে যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। কারণ আপনি যদি মনে করেন আজকে ইউনাইটেড স্টেটসে গিয়ে এডুকেশন স্কুল করবেন ইটস নট পসিবল। যেটা হয়েছিল আমাদের সঙ্গে অ্যাডমিশনের ব্যাপারে বলেছিলাম আমাদের রুলস এন্ড রেগুলেশন ফলো করে তাদের অ্যাডমিশন দিতে হবে। Then they went to the High Court and they lost the case, as you remember. অতএব এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজকে হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না, বাট পারমিসিবল যেটা সেটা আমাদের যে ক্যাম্পেইন রয়েছে ব্রিটিশ কাউন্সিল রয়েছে সেগুলো পারমিসিবল, বাট আমরা তাদের কিভাবে রেগুলেটে আনা যায় সেই ব্যবস্থাটা আমরা